গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম আগাথা ক্রিস্টির সাসপেন্স থ্রিলার মাউস ট্র্যাপ। পড়ছি এর তৃতীয় ও শেষ পর্ব। আপনারা যারা অডিও বুকটি শুনছেন, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। চলে যাচ্ছি উপন্যাসে। ঝুঁকে টেলিফোনের তারটা দেখতে দেখতে এগুলো ট্রটার। গিলেসকে জিজ্ঞেস করল, এক্সটেনশন আছে? আছে, দোতলায়, আমাদের বেডরুমে। দেখব গিয়ে? প্লিজ, খুব ভালো হয় তাহলে। জানালার পাল্লা খুলে চৌকাঠের ওপর দিকে লেগে থাকা বরফ পরিষ্কার করল ট্রটার। মাথা বাড়িয়ে বাইরে উকি দিল। সেদিকে একবার তাকিয়ে ঘুরে দাঁড়ালো গিলেস। সিঁড়ির গোড়ায় পৌঁছল। উঠতে শুরু করল সিঁড়ি বেয়ে। মস্ত ড্রয়িং রুমে ঢুকলেন মিস্টার পারাভিসিনি। গ্র্যান্ড পিয়ানোটার সামনে এসে দাঁড়ালেন। ডালা তুললেন। পাশে রাখা টুল টেনে নিয়ে বসে পড়লেন। এক আঙুলে চাপ দিতে লাগলেন চাবিতে। মোলেম বাজনা বেজে উঠল। সুরটা থ্রি ব্লাইন্ড মাইস, সি হাউ দে রান। ক্রিস্টোফার রেন রয়েছে তার শোবার ঘরে। পায়চারি করছে, শীষ দিচ্ছে আপন মনে। হঠাৎ শীষ থামিয়ে বিছানার কিনারে বসে পড়ল। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। বিড়বিড় করে বলল, পারছি না, কিছুতেই এগোতে পারছি না। হঠাৎ বদলে গেল তার মেজাজ। ঝট করে মাথা তুলল। বদলে গেছে মুখের ভাব। চড়া কাজ ঝাঁকিয়ে বলল, পারতেই হবে, আমাকে পারতেই হবে। বেডরুমে টেলিফোনটার কাছে দাঁড়িয়ে আছে গিলেস। মেঝেতে চোখ। একটা চেয়ারের নিচে পড়ে আছে মলির একটা দস্তানা। উবু হয়ে দস্তানাটা তুলে নিল গিলেস। দস্তানার ভিতর থেকে পড়ল লাল রঙের এক টুকরো কাগজ। বাসের টিকিট। ওটা দেখে মুখের ভাব বদলে গেল তার। ঘুরে দাঁড়ালো গিলেস। ঘোরের মধ্যে যেন দরজার দিকে এগুচ্ছে। দরজা খুলল। দাঁড়িয়ে থেকে করিডোর দেখল। সিঁড়ির মাথার দিকে তাকালো। খুব চিন্তিত দেখাচ্ছে ওকে। আলুর খোসা ছাড়ানো শেষ করেছে মলি। বড় কড়াইতে রেখে চুলোয় চাপালো। আগুনের দিকে তাকিয়ে ভাবছে, প্ল্যান মতোই এগোচ্ছে সমস্ত কাজ। টেবিলে পড়ে আছে 2 দিনের পুরনো ইভনিং স্ট্যান্ডার্ডের একটা কপি। ওটার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে গেল তার। কি যেন মনে পড়ি করেও পড়ছে না। যদি হঠাৎ নিজের অজান্তেই চোখের দিকে উঠে গেল তার হাত। বিড়বিড় করল, না না। আস্তে করে চোখের ওপর থেকে হাত সরালো মলি। সারা রান্নাঘরে চোখ বোলালো। নতুন দেখছে যেন ঘরটাকে। গরম, আরামদায়ক, খোলামেলা রান্নাঘরে খাবারের সুগন্ধ। না না, চাপা গলায় আবার বলল মলি। ধীরে ধীরে দরজার দিকে এগুলো সে। ঘুমের ঘোরে হাঁটছে যেন। আস্তে করে দরজা খুলে হলে এসে ঢুকল। কেমন যেন থমথমে হয়ে আছে পুরো বাড়িটা। নাকি তারই ওরকম মনে হচ্ছে। থেকে থেকে কানে আসছে হালকা শীষের শব্দ। সেই সুর। শিহরণ খেলে গেল যেন মলির শরীরে। নিজের অজান্তেই পিছিয়ে এলো 2 পা। মিনিটখানেক অপেক্ষা করে খোলা দরজা দিয়ে আবার ফিরে তাকালো রান্নাঘরের দিকে। ভিতরটা দেখল। না, সব ঠিকই আছে। ঠিকঠাক মতোই এগুচ্ছে সব। আবার রান্নাঘরের দরজার কাছে ফিরে এলো সে। নিঃশব্দে সিঁড়ির পেছনে এসে দাঁড়ালেন মেজর মেটকাফ। 2-1 মুহূর্ত অপেক্ষা করলেন। আস্তে করে খুললেন বিরাট আলমারির পাল্লা। বড় বেশি নীরব লাগছে বাড়িটা। কাউকে দেখা গেল না। সহজেই কাজ চালিয়ে যাওয়া যায়। অস্বস্তি বোধ করছেন মিসেস বয়েল। লাইব্রেরিতে বসে আছেন। হাত বাড়িয়ে রেডিও নব ধরে ঘুরিয়ে দিলেন। স্পিকারে ভেসে এলো গমগমে কণ্ঠস্বর। বিষয়টা মোটেও পছন্দ হল না তাঁর। আগে জানলে অনই করতেন না। বক্তা বলছে, ভয়ের সংজ্ঞা দেওয়া সহজ নয়, তবে বোঝানোর চেষ্টা করা যেতে পারে। ধরা যাক, একটা নীরব ঘরে একা রয়েছেন আপনি। নিঃশব্দে খুলে গেল আপনার পিছনের দরজা। সত্যিই খুলে গেল পিছনের দরজা। ভীষণ চমকে গিয়ে ছট করে মাথা ঘোরালেন মিসেস বয়েল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও আপনি? রেডিও খুললেই খালি বকবকানি। শুনতে মোটেও ভালো লাগে না। আমারও লাগে না, মিসেস বয়েল। নাক কুচকালেন মিসেস বয়েল। আচ্ছা, এই খুন খারাপি ব্যাপারটা কি বলুন তো? আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। হচ্ছে না মানে? ও কি করছেন? মিসেস বয়েলের কথা শেষ হওয়ার আগেই রেইনকোটের একটা বেল্ট দিয়ে ফাঁস পুরিয়ে দেওয়া হলো তার গলায়। চেপে বসতে লাগলো ফাঁসটা। নব ঘুরিয়ে আরও বাড়িয়ে দেওয়া হলো রেডিও শব্দ। ভয় সম্পর্কে আলোচনা চলেছে গমগমে ভারী কণ্ঠে।
মিসেস বয়েলের গলা থেকে সামান্য আওয়াজ যা বেরোল তাও ঢেকে গেল রেডিওর শব্দে। দ্রুত শেষ হয়ে গেল কাজ। পাকা হাত খুনির। রান্নাঘরে জড়ো হয়েছে সবাই। চুলার ওপর বসানো কড়াইতে মৃদু শব্দ তুলে আলু ভাজা হচ্ছে। বাতাসে কাবাব আর কিডনি পায়ের সুগন্ধ। স্তব্ধ হয়ে আছে চারজন পুরুষ। একে অন্যের দিকে তাকাচ্ছে। ঘরের পঞ্চম মানুষটি মলি, মুখ ফ্যাকাশে, কাঁপছে সে। হাতে হুইস্কির গ্লাস। জোর করে তার হাতে গ্লাস ধরিয়ে দিয়েছে ৬ নম্বর লোকটি। সে সার্জেন্ট ট্রটার। কঠোর হয়ে উঠেছে তার মুখ, চোখে আগুন। একে একে চোখ বোলালো ঘরের প্রতিটি মানুষের মুখের ওপর। মাত্র ৫ মিনিট আগে চেঁচিয়ে উঠেছিল মলি। লাইব্রেরিতে ছুটে এসেছিল সবাই। মিসেস বয়েল খুন হবার পরপরই আপনি ওই ঘরে ঢুকেছেন, মিসেস ডেভিস? ট্রটার বলল। হলে কারো দেখা পেয়েছেন? কোনো ধরনের শব্দ শুনেছেন? হালকা শিসের শব্দ শুনেছি, প্রায় ফিসফিস করে বলল মলি। তবে সেটা আগে। পরে আমার মনে হয়, আমি শিওর না, মনে হলো কোথাও যেন দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম, খুব মৃদু শব্দ। তারপর পরই আমি লাইব্রেরিতে ঢুকেছি। কোন দরজা? বলতে পারবো না। ভাবুন মিসেস ডেভিস, মনে করার চেষ্টা করুন। ওপরে, নিচে, ডানে, বাঁয়ে, কোথায়? জানি না, বললামই তো, প্রায় চেঁচিয়ে উঠল মলি। আওয়াজটা সত্যি শুনেছি কিনা তাতেও আমি শিওর নই। ওকে বিরক্ত করছেন কেন? রেগে গেল গিলেস। দেখছেন না কেমন ভেঙে পড়েছে? আমি খুনের তদন্ত করছি মিস্টার ডেভিস। সরি, কমান্ডার ডেভিস। নামের আগে যুদ্ধের সময়কার পদবি আমি ব্যবহার করি না, সার্জেন্ট। তা ঠিক, বলে থামল ট্রটার। কি যেন ভেবে মন স্থির করে নিল। ওই যে যা বলছিলাম, একটা খুনের তদন্ত করছি আমি। খানিক আগেও ব্যাপারটাকে এখনকার মতো গুরুত্ব দেননি কেউ। মিসেস বয়েল তো নয়ই, তথ্য প্রকাশ করেননি আমার কাছে। আর তার ফলাফল তো দেখলেন। এখনও সবাই তথ্য গোপন করছেন আমার কাছে। কিছু কিছু কথা লুকিয়ে রেখেছেন, বলছেন না খোলাখুলি। মিসেস বয়েল তো গেছেন। আবার সাবধান করছি আপনাদের, এখনও যদি সব না বলেন, খুব শীঘ্রই আরও একজন খুন হবেন। আরও একজন? কেন? গিলেসের প্রশ্ন। কারণ, গম্ভীর স্বরে ট্রটার বলল, ৩টে ছোট অন্ধ ইঁদুরের কথা লেখা হয়েছে। এক একটা ইঁদুর মানে এক একজন লোক। অবিশ্বাস প্রকাশ পেল গিলেসের গলায়। কিন্তু যোগাযোগটা কোথায়? অর্থাৎ আমি বলতে চাইছি, এই ৩জন আর খুনির মাঝে যোগাযোগটা কোথায়? কোনো একটা যোগাযোগ নিশ্চয়ই আছে। কিন্তু তৃতীয় খুনটা এখানে ঘটবে কেন? কারণ মাত্র ২টো ঠিকানা লেখা আছে নোটবুকে। ৭৪ নম্বর কালভার স্ট্রিটে সম্ভবত একজনই ছিল, সে খুন হয়েছে। কিন্তু মংসওয়েল ম্যানরে অনেকে আছে। বাজে কথা ট্রটার। নিতান্তই ঘটনাচক্রে ২টো লোক খুন হওয়ার জন্যে এখানে এসে হাজির হয়েছে। এটা অতিরিক্ত অতিকল্পনা হয়ে যাচ্ছে না? বাস্তবে অনেক কিছুই ঘটে যা অনেক সময় কল্পনাকেও হার মানায়। ওসব কথা এখন থাক মিস্টার ডেভিস। অন্যদের দিকে ফিরল ট্রটার। এখন কিছু কথা জানতে হবে আমাকে। মিসেস বয়েল খুন হবার সময় আপনারা কে কোথায় ছিলেন জানতে হবে আগে। মিস্টার রেনকে দিয়েই শুরু করা যাক। মিসেস ডেভিস যখন চেঁচিয়ে উঠলেন, কোথায় ছিলেন আপনি? আমার ঘরে। মিস্টার ডেভিস, আপনি দোতলায় আপনাদের বেডরুমে টেলিফোন লাইন পরিষ্কার করছিলেন? হ্যাঁ। মিস্টার পারাভিসিনি? ড্রয়িং রুমে ছিলাম, পিয়ানো বাজাচ্ছিলাম। অথচ কারো কানে গেল না আপনার বাজনা? খুব আস্তে এক আঙুলে কি চাপছিলাম। কি সুর বাজাচ্ছিলেন? 'থ্রি ব্লাইন্ড মাইস'। পারাভিসিনি হাসলেন। ওপরতলায় যে সুরে মিস্টার রেন শীষ দিচ্ছিলেন ঠিক সেই সুর। আসলে সবার মনেই খেলছিল তো সুরটা, বেরিয়ে আসছিল নিজেদের অজান্তেই। ভয়ানক সুর, বিড়বিড় করল মলি। টেলিফোন ডেড হল কিভাবে? মেজর মেটকাফ জানতে চাইলেন। তার কেটে ফেলা হয়েছে? হ্যাঁ মেজর, জবাব দিল ট্রটার। কিছুটা জায়গায় তার কেটে ফেলা হয়েছে। ডাইনিং রুমের জানলার বাইরের দিকে, যেখান দিয়ে তারটা গিয়েছে সেখানে। ভালোমতো পরীক্ষার সুযোগ পাইনি। মিসেস ডেভিসের চিৎকারে দৌড়ে এলাম। কিন্তু এত পাগলামি! এইসব করে পার পেয়ে যাবে খুনিটা ভাবল কি করে? তীক্ষ্ণ শোনাল ক্রিস্টোফার রেনের গলা। স্থির চোখে তাকে দেখল ট্রটার। হয় নিজেই বোকামি করেছে, নয়তো আমাদেরকে বোকা ভেবেছে। খুনিরা এ ধরনের ভুল করে, আর করে বলেই ধরা পড়ে। ট্রেনিংয়ের সময় ছোটখাটো একটা সাইকোলজি কোর্স করতে হয় আমাদের, তাই জানি সিজোফ্রেনিক মেন্টালিটির ব্যাপারটা ভারী ইন্টারেস্টিং।
এসব বড় বড় কঠিন শব্দের ব্যবহার এখন বাদ দিলে কেমন হয়? গিলেস বলল, ঠিকই বলেছেন মিস্টার ডেভিস, সরি। আসলে এ মুহূর্তে দুটো ছোট শব্দ নিয়ে আলোচনা করা উচিত আমাদের, খুন এবং বিপদ। মেজর মেটকাফ, আপনার কথা কিছু বলুন এবার। সেই সময়টাতে কোথায় ছিলেন? ভাড়ারে। ওখানে কি করছিলেন? ঘুরে ঘুরে দেখছিলাম, মেজর বললেন। সিঁড়ির উল্টো দিকে আলমারির ভেতরটা দেখছিলাম। হঠাৎ চোখ পড়ল পাশের একটা দরজার ওপর। খুললাম। ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে। কুতূহল ঠেকাতে পারলাম না। নেমে গেলাম নিচে। গিলিসের দিকে ফিরলেন তিনি। সত্যি চমৎকার আপনাদের ভাড়ারটা, অনেক পুরনো। প্রাচীন নিদর্শন নিয়ে আলোচনা করছি না আমরা, মেজর মেটকাফ। ট্রটার বলল, খুনের তদন্ত হচ্ছে। মলের দিকে ফিরে বলল, মিসেস ডেভিস, একটু কান পেতে শুনবেন, বলে বেরিয়ে গেল সার্জেন্ট। একটা ঘরে দরজা বন্ধ হবার মৃদু আওয়াজ শোনা গেল। আবার ফিরে এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ট্রটার জিজ্ঞেস করল, এই শব্দই শুনেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকমই। সিঁড়ির উল্টো দিকের আলমারি বন্ধ হবার শব্দ। হয়তো মিসেস বয়েলকে খুন করার পর হলরুম ধরে পালাচ্ছিল খুনি। আপনাকে আসতে শুনে তাড়াতাড়ি আলমারির ভিতর ঢুকে দরজা লাগিয়ে দেয়। তাহলে আলমারির দরজায় তার আঙুলের ছাপ পাওয়া যাবে? চেঁচিয়ে উঠল ক্রিস্টোফার। খুঁজলে আমার আঙুলের ছাপও পাওয়া যাবে, মেজর মেটকাফ বললেন। ঠিক, ট্রটার বলল। কিন্তু কেন পাওয়া যাবে, এ ব্যাপারে একটা সন্তোষজনক জবাব আমরা আশা করতে পারি, তাই না? দেখুন সার্জেন্ট, গিলেস বলল, আপনি পুলিশের লোক, খুনের তদন্ত করছেন। খুনিকে খুঁজে বের করার ভার আপনার ওপর। কিন্তু এটা আমার বাড়ি। এখানে যে অতিথিরা আছেন তাদের ভালো মন্দ দেখাশোনার ভার রয়েছে আমার উপর। আগে থেকেই সাবধান হওয়া উচিত নয় কি আমার? কোনো একটা পদক্ষেপ কি নিতে পারি না? অবশ্যই আপনার সাহায্যে। যেমন? যাকে আমাদের বেশি সন্দেহ তাকে কোনো ঘরে বন্দি করে রাখতে পারি না? ক্রিস্টোফার রেনের দিকে তাকালো গিলেস। রেগে গেল রেন। চিৎকার করে বলল, আমার পিছু লেগেছেন কেন? সবাই আমার পিছু লেগেছেন। সবাই মিলে ষড়যন্ত্র করে সব দোষ আমার ঘাড়ে চাপানোর ব্যবস্থা করেছেন। শান্ত হন, মেজর বললেন। কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি। হ্যাঁ, ঠিক। এগিয়ে গিয়ে রেনের বাহুতে হাত রাখল মলি। কেউ আপনার বিরুদ্ধে নয়, কেউ পিছু লাগেনি। ট্রটারের দিকে ফিরে বলল, ওকে শান্ত হতে বলুন। বলুন ওর কোনো ভয় নেই। মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করি না আমরা, মিস্টার রেন। ট্রটার বলল। বলুন ওকে আপনি অ্যারেস্ট করছেন না। মলি বলল, এখনও কাউকেই অ্যারেস্ট করছি না। করতে হলে প্রমাণ দরকার, সেটা এখনও পাইনি। গম্ভীর হয়ে গিলেস বলল, মলি, মাথা খারাপ হলো নাকি তোমার? ট্রটারের দিকে ফিরে বলল, সার্জেন্ট, ওই একটা লোককেই সব দিক থেকে সন্দেহ করা যায়। সবকিছু খাপে খাপে মিলে যায় একমাত্র ওর সঙ্গেই। বাধা দিল মলি। থামো তুমি, গিলেস, চুপ করো। সার্জেন্ট ট্রটার, আপনার সঙ্গে কিছু কথা আছে আমার, একলা। কিন্তু আমি সঙ্গে থাকব, গিলেস বলল। না গিলেস, প্লিজ, আমি কথা বলতে চাই। গিলেসের মুখ কালো হয়ে গেল। তোমার কি হলো মলি? বুঝতে পারছি না। মলি ও ট্রটারকে রেখে একে একে বেরিয়ে গেল সবাই। সবশেষে বেরোল গিলেস। পিছনে দরাম করে লাগিয়ে দিয়ে গেল দরজাটা। কি বলবেন বলুন, মিসেস ডেভিস। সার্জেন্ট ট্রটার, আপনি বলেছেন 3 ভাই বোনের বড় ভাইটাই এসব খুন খারাপের জন্যে দায়ী। কিন্তু আপনি শিওর নন। কথাটা জেনে শুনে বলেননি, তাই না? ঠিকই বলেছেন, মিসেস ডেভিস। তবে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। মানসিক অস্থিরতা, আর্মি থেকে পালানো, সাইকিয়াট্রিস্টের রিপোর্ট সেই দিকেই নির্দেশ করছে। জানি কি বলতে চাইছেন। ক্রিস্টোফারের কথাই বলছেন আপনি। কিন্তু আরও তো সম্ভাবনা আছে। ধরুন, ওই 3টে ছেলে মেয়ের বাবা কিংবা অন্য কোনো আত্মীয় থাকতে তো পারে, তাই না? হ্যাঁ, মা আগেই মরে গিয়েছিল। বাবা চাকরি করত তখন জাহাজে। বেশ, তার কথাই ধরুন। কোথায় আছে এখন সে? জানি না। গত বছর রেজিগনেশনের দরখাস্ত করেছে শুনেছি। এরপর আর কোনো খবর জানি না। ছেলের মানসিক রোগ আছে, সেটা বাপের কাছ থেকেও পেতে পারে? পারে। খুনি তাহলে মাঝবয়সী লোকও হতে পারে। পুলিশ আসার কথা শুনে মেজর মেটকাফকে চমকে উঠতে দেখেছি। শান্ত কণ্ঠে ট্রটার বলল, সেদিকটা যে ভাবিনি আমি তা নয়। আসলে কোনো রকম সম্ভাবনাই বাদ দিচ্ছি না। বড় ছেলেটির নাম জিম। সে খুনি হতে পারে। তার বাপ হতে পারে। এমনকি তার বোনও হতে পারে। কোনো মেয়ে তরুণী আর সুন্দরী হলেই কি সে খুনি হতে পারে না? কাউকে সন্দেহ থেকে বাদ দেওয়া যায় না, কারণ এখনও বুঝতে পারিনি খুনি কে। পুলিশে কাজ করি, এমন অনেক কিছুই দেখেছি, রীতিমতো তাজ্জব হয়ে যেতে হয়।
বিয়ে ঘটিত অনেক গোলমাল দেখেছি, বিশেষ করে যুদ্ধের সময়ের বিয়েগুলোতে। বর-কনে কেউই কারো পরিচয় ভালোমতো জানেই না। কোনো আত্মীয়ের সাক্ষাৎ নেই, অথচ বিয়ে হয়ে গেছে। একে অন্যের কথাকেই যথেষ্ট ভেবেছে ওরা। কোনো কিছু খতিয়ে দেখার কথা ভাবেনি। বর হয়তো বলল সে ফাইটার প্লেনের পাইলট কিংবা আর্মির মেজর। মেয়েটাও সেটা বিশ্বাস করল। বহুদিন, হয়তো পুরো ১ বছর কিংবা তারও বেশি সময় জানতেই পারল না লোকটা আসলে কোনো ব্যাংকের সাধারণ কর্মচারী। কিংবা হয়তো আগে বিয়ে করেছিল, সে বউ আছে, তাকে তালাক দেওয়া হয়নি। এমনকি হয়তো প্রথম পক্ষের ছেলেমেয়েও আছে। থামল ট্রটার, মলির দিকে তাকাল, বলল, আপনি কি ভাবছেন বুঝতে পারছি মিসেস ডেভিস। আরেকটা কথা, খুন করাটা, আমার মনে হয় খুন করাটা খুব উপভোগ করছে এই খুনি। হ্যাঁ, করছে, আমি শিওর। দরজার দিকে এগুলো ট্রটার। স্থির দাঁড়িয়ে আছে মলি। কান গাল গরম হয়ে উঠেছে। দীর্ঘ একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে চুলার দিকে এগুলো সে। চুলার নিচের দরজাটা খুলতেই সুগন্ধ এসে ধাক্কা মারল নাকে। হঠাৎ হালকা হয়ে গেল মন। জোর ধাক্কা খেয়ে যেন বাস্তবে ফিরে এলো। স্বামী সেবা, ঘরকন্যা, রান্নার কাজগুলোই আবার প্রধান মনে হল। দরজা খুলে গেল। ফিরে তাকালো মলি। ক্রিস্টোফার রেন ঢুকছে। একটু অবাকই হল মলি। মাই ডিয়ার ম্যাডাম, রেন বলল, একটা মজার খবর আছে। ট্রটারের স্কি চুরি করেছে কে জানি। স্কি চুরি করবে কে? আর করবেই বা কেন? বুঝতে পারছি না। এতে তো আটকা পড়বে ট্রটার। সে চলে গেলেই তো বরং খুনির জন্যে ভালো। না, মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। গিলেসি তো স্কিগুলো নিয়ে গিয়ে রেখেছিল সিঁড়ির উল্টো দিকের আলমারিটাতে। রেখেছিল, কিন্তু এখন নেই। তাজ্জব কাণ্ড, তাই না? দাঁত বের করে হাসল রেন। ক্ষেপে বোমা হয়ে আছে ট্রটার। হাত পা ছুটছে সমানে। বারবার মেজরকে জিজ্ঞেস করছে ওগুলো কোথায়। তার ধারণা মেজরই ওগুলো সরিয়েছেন, কিন্তু মেজর সাফ জানিয়ে দিয়েছেন তিনি কিছু জানেন না। আলমারি খুলে ওগুলো চোখে পড়েনি তাঁর। ট্রটার বলছে মিসেস বয়েল খুন হবার আগে স্কিউ দুটো ওখানেই ছিল। কণ্ঠস্বর খাদে নামাল রেন। ট্রটারের মনোবল ভাঙতে আরম্ভ করেছে। আমাদের সবারই ভাঙছে। আমার ভাঙছে না, বরং ভালো লাগছে। অবিশ্বাস্য ঘটনা ঘটছে, এবং সেটা বই পুস্তক কিংবা স্বপ্নে নয়, বাস্তবে, সত্যি সত্যি। কণ্ঠস্বর তীক্ষ্ণ হল মলির। ভালো লাগত না যদি মিসেস বয়েলের লাশটা আপনি প্রথম দেখতেন, পড়ে থাকার ভঙ্গি দেখতেন। কি সাংঘাতিক দৃশ্য! মুখ ফোলা, চোখ যেন ছিটকে বেরোবে, মুখের বাইরে বেরোনো আধাত জিভ। ওহ মাগো, কি ভয়ঙ্কর! কেঁপে উঠে দুহাতে মুখ ঢাকল সে। কাছে এলো রেন, মলির কাঁধে হাত রাখল। সরি, আপনাকে ভয় পাইয়ে দিলাম, মাপ চাইছি, মোটেই ভেবে বলিনি। ফুঁপিয়ে উঠল মলি, গলাটা শুকনো। আর খারাপ লাগছে না? এই রান্নাঘর, খাবার। কেমন অনিশ্চিত শোনাল তার কণ্ঠ। রান্নাবান্নায় মন দিয়ে জোর করে সরিয়ে রাখতে চেয়েছিলাম দুঃস্বপ্নটা, কিন্তু আপনি ঢুকতেই। মাথা নিচু করে মলের দিকে তাকিয়ে আছে রেন, চোখে অদ্ভুত দৃষ্টি। বুঝেছি, বুঝতে পেরেছি। আর আপনাকে বিরক্ত করব না, আমি যাই। আচমকা চেঁচিয়ে উঠল মলি, না না, যাবেন না। দরজার হাতল ছুঁয়েছিল সবে রেনের আঙুল। সে অবস্থাতেই থেমে গেল। ফিরে তাকালো সে। কুঁচকে গেছে তার ভুরু। চোখে জিজ্ঞাসা। ধীরে ধীরে ফিরে এলো সে আগের জায়গায়। সত্যি বলছেন? কি সত্যি? আমার চলে যাওয়াটা সত্যি চাইছেন না? না, একা থাকতে ভয় করছে আমার। টেবিলের পাশে বসল রেন। চুলার ওপর ঝুঁকল মলি। পায়ের পাত্রটা ওপরের তাকে বসালো। চুলার দরজা বন্ধ করল। তারপর এসে দাঁড়ালো রেনের কাছে। আশ্চর্য, রেন বলল। কি আশ্চর্য? আপনি আমাকে ভয় পাচ্ছেন না? মাথা নাড়ল মলি। না, পাচ্ছি না। কেন? আমি জানি না, বলতে পারবো না। অথচ আমাকেই বেশি সন্দেহ করা হচ্ছে। খুনির সঙ্গে আমার মিলই সবচেয়ে বেশি। না, অন্য কারো থাকতে পারে। ট্রটারের সঙ্গে সব আমি আলোচনা করেছি। ও কি আপনার সঙ্গে একমত হয়েছে? একমত না হলেও দ্বিমত করেনি, মলি বলল। বিশেষ কিছু কথা ঘুরপাক খাচ্ছে মলির মাথায়। ট্রটারের শেষ কথাটা আছে তার মাঝে। আপনি কি ভাবছেন বুঝতে পারছি মিসেস ডেভিস, কিন্তু আসলে কি বুঝতে পেরেছে? সত্যি কথাটা জানে? ট্রটারের ধারণা খুন করে খুব মজা পাচ্ছে খুনি। আসলে কি তাই? রেনকে জিজ্ঞেস করল মলি। ঘটনাটায় আপনি খুব মজা পাচ্ছেন, উপভোগ করছেন, তাই না? এই একটু আগেই তো বললেন। না না, কি যেন বলেন। তাড়াতাড়ি বলে উঠল রেন। ও তো একটা কথার কথা। কথাটা আমার নয় রেন, ট্রটারের।
লোকটাকে ঘৃণা করি আমি। মানুষের মাথায় যা তা সব দুশ্চিন্তা ঢুকিয়ে দেয়। আবার দুহাতে মুখ ঢাকল মলি। আস্তে করে মলির হাতটা মুখের ওপর থেকে সরিয়ে দিল রেন। মলি, তাকান তো এদিকে। আসলে কি হয়েছে আপনার বলুন তো? জোর করে মলিকে একটা চেয়ারে বসিয়ে দিল সে। খ্যাপামি কিংবা ছেলে মানুষের কোনো চিহ্নই নেই এখন তার চেহারায়। কি হয়েছে মলি? খুলে বলুন আমাকে। রেনের দিকে তাকালো মলি। আপনার সঙ্গে কয়দিনের পরিচয় আমার রেন? 2 দিন প্রায়। নিশ্চয়ই ভাবছেন এত অল্প সময়ে পরস্পরকে চিনে ফেলেছি আমরা, তাই না? তাই, অবাক কাণ্ড। কি জানি, কোথায় যেন কি একটা মিল হয়ে গেছে আমাদের। হয়তো দুজনেই আমরা ব্যাপারটার বিরুদ্ধে। আপনার নাম আসলে ক্রিস্টোফার রেন নয়, তাই না? হ্যাঁ। তাহলে কেন এই ছদ্মনাম নিলাম? একটা অদ্ভুত খেয়ালও হতে পারে। স্কুলে একটা বিশেষ কারণে সহপাঠীরা আমাকে ক্রিস্টোফার রবিন বলে ডাকত। রবিনকেই রেন করে ফেলেছি। আপনার আসল নাম কি? থাক না ওটা, শুনেও কোনো লাভ হবে না আপনার। তবে এটুকু জেনে রাখুন, আমি আর্কিটেক্ট নই। আর্মিতে চাকরি করতাম, পালিয়েছি। মুহূর্তের জন্য জ্বলে উঠল মলির চোখের তারা। রেনের চোখ এড়াল না সেটা। বলল, হ্যাঁ, আমাদের এই খুনির মতোই পালিয়েছি। এবার নিশ্চয়ই আমার সম্পর্কে আর ভালো ধারণা থাকছে না। বোকার মতো কথা বলবেন না। আপনি যে খুনি নন আমি জানি। অন্তত আপনাকে খুনি বলে মনে হয় না। বলুন, আপনার সম্পর্কে আরও বলুন। আর্মি থেকে পালালেন কেন? ভয় পেয়েছি ভাবছেন? মোটেই না। কোনো ব্যাপারেই ভয় পাবার লোক নই আমি। যে কোনো পরিস্থিতিকে সহজভাবে নিতে পারি। পালানোর কারণ আমার মা। মা? হ্যাঁ, বিমান আক্রমণে মারা গেছে। ইটকাঠের নিচে চাপা পড়েছে। খবরটা শুনে কি যেন ঘটে গেল আমার ভিতরে। জঞ্জালের ভিতর থেকে মাকে বের করে আনার প্রবল ইচ্ছেটা রোধ করতে পারলাম না। ছুটি চাইলাম, দিল না কর্তারা। আর কোনো উপায় না দেখে পালালাম। মাথা নিচু করল রেন। দুহাতের তালুর দিকে তাকাল। কণ্ঠস্বর খাদে নেমে এলো। তারপর অনেক খুঁজেছি। ধসে পড়া কত বাড়ির ইটকাঠ সরিয়েছি, কিন্তু আর খুঁজে পেলাম না মাকে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেলাম। আবার আর্মিতে ফিরে যেতে ইচ্ছে করল, কিন্তু গিয়ে আবার কোন বিপদে পড়ি এই ভয় যেতে পারলাম না। তারপর থেকেই বেকার, কোনো কাজ করি না। কোমল দৃষ্টিতে রেনের দিকে তাকিয়ে আছে মলি। এতটা ভেঙে পড়ার কোনো কারণ দেখছি না। আর্মিতে যেতে পারেননি কেন বুঝলাম, কিন্তু অন্য কোনো কাজ তো করতে পারেন। পুরুষ মানুষের বেকার থাকাটা ভালো দেখায় না। বলছেন? নিশ্চয়ই। এখনো বয়স অনেক কম আপনার। নতুন কিছু শুরু করার সময় শেষ হয়ে যায়নি। কিন্তু আমার মনে হচ্ছে সবকিছু শেষে চলে এসেছি আমি। না, মলি বলল, মোটেও তা আসেননি। আপনার যেটা হয়েছে সেটা মানসিক অসুখ। অনেকেই ভোগে, আবার সেরেও যায়। ইচ্ছে করলেই এই মনের রোগ তাড়াতে পারেন আপনি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনিও এই রোগের শিকার। হ্যাঁ, হয়েছিলাম, কাটিয়ে ফেলেছি। আপনার কি হয়েছিল? অনেকের জীবনেই যা ঘটে। এক তরুণ পাইলটের সঙ্গে এনগেজমেন্ট হয়েছিল আমার। ফাইটার প্লেনের পাইলট, যুদ্ধে মারা গেছে। সরি। এর চেয়ে বড় শকও পেয়েছি আমি। ভয়াবহ নিষ্ঠুর সে অভিজ্ঞতা। জীবন সম্পর্কে একটা আতঙ্ক বাসা বেঁধেছিল মনে। তারপর জ্যাক যখন মারা গেল, আকর্ষণ হারলাম জীবনের ওপর। বেঁচে থাকার আর কোনো অর্থ খুঁজে পেলাম না, কিন্তু তবু বেঁচে রইলাম। নিশ্চয়ই তখনই গিলেস এসেছিল আপনার জীবনে, আপনাকে উদ্ধার করেছিল। হ্যাঁ, এক চিলতে হাসি ফুটল মলির ঠোঁটে। গিলেস এলো, ঠিকঠাক হয়ে গেল সব কিছু। নিরাপদ, সুখী মনে হলো আবার নিজেকে। গিলেস, কি যেন মনে হতেই হঠাৎ হাসি অদৃশ্য হয়ে গেল মলির মুখ থেকে। পাথর হয়ে গেল যেন। কেঁপে উঠল একবার। ঠান্ডায় বলে মনে হল না রেনের। কি হলো মলি? ভয় পেয়েছেন মনে হচ্ছে। মাথা ঝাঁকালো মলি। নিশ্চয়ই গিলেসের কোনো ব্যাপার। কি বলেছে সে? কিছু করেছে? না, গিলেস নয়, ওই সাংঘাতিক লোকটা। কোন লোকটা? অবাক হল রেন। কার কথা বলছেন? পারাভিসিনি? না, সার্জেন্ট ট্রটার। ট্রটার? হ্যাঁ, লোকের মনে খালি আজে বাজে সন্দেহ ঢোকায়। গিলেসকে নিয়েও ভাবতে আরম্ভ করেছি আমি। এমন সব ভাবনা যা আগে কখনো মাথায় আসেনি আমার। ওই লোকটাকে ভীষণ ঘৃণা করি আমি। ধীরে ধীরে উঁচু হল রেনের ভুরু। গিলেস, গিলেস। হ্যাঁ, নিশ্চয়ই বুঝেছি। আপন মনে মাথা দোলাল সে। গিলেস আর আমার কাছাকাছি বয়স, যদিও দেখে আমার চেয়ে অনেক বেশি বয়স্ক মনে হয় ওকে। হ্যাঁ,
আমারই মতন গিলেসও সন্দেহের তালিকায় পড়ে। কিন্তু মলি, আপনি অকারণে ভাবছেন। লন্ডনে যেদিন মিসেস লিওন খুন হয়, সেদিন গিলেস ওখানে যায়নি, এখানে আপনার সঙ্গে ছিল। চুপ করে রইল মলি। মলির দিকে তাকিয়ে ভুরু কোঁচকাল রেন। কি হলো, ছিল না এখানে? না, ছিল না। ঘোরের মধ্যে যেন বলতে লাগল মলি। সারাদিন বাইরে ছিল, গাড়ি নিয়ে গিয়েছিল। গায়ের ওদিকে কোথায় নাকি নিলামে তারের জাল বিক্রি হয়েছে, সেগুলো কিনতে গিয়েছিল। ও এসে বলেছে, আমিও বিশ্বাস করেছি, কিন্তু কিন্তু কি? আস্তে করে হাত বাড়িয়ে টেবিলে পড়ে থাকা ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকাটা ছুলো মলি। তারিখটা দেখালো। রেন বলল, লন্ডন এডিশন, দুদিন আগের। এই কাগজটা সেদিন নিয়ে এসেছে গিলেস। ও, ও নিশ্চয়ই লন্ডনে গিয়েছিল। চিন্তিত ভঙ্গিতে কাগজটার দিকে তাকিয়ে রইল রেন। নিজের অজান্তে ঠোঁট গোল হয়ে গিয়ে শীষ বেরিয়ে এলো। থেমে গেল পরক্ষণে। এই মুহূর্তে শীষ দেয়াটা বেমানান, বিশেষ করে ওই থ্রি ব্লাইন্ড মাইস গানের সুর। মুখ ফিরিয়ে মলের দিকে তাকালো সে। গিলেসকে কতখানি চেনেন আপনি? কতদিনের পরিচয়? চিনি না, একেবারেই চিনি না। ককে উঠল মলি। মাত্র 2 হপ্তা। একজন মানুষকে চেনার জন্যে ওই সময়টা কিছুই না। আর ঠিক এই ইঙ্গিতটাই দিয়েছে ওই জঘন্য লোকটা। যুদ্ধের সময় বিয়ে করে অনেকেই নাকি ঠকেছে শুধু মুখের কথায় বিশ্বাস করে। ভুল বলেনি? আপনিও তাই বলছেন? না না, এ হতে পারে না। গিলেস ওরকম লোকই নয়। আসলে পরিবেশ পরিস্থিতি মাথায় গোলমাল করে দিচ্ছে আমাদের। যা তা ভাবছি। চটারের কথা ঠিক না, ভুল, একেবারেই ভুল। রান্নাঘরের দরজা খুলতে দেখে চুপ হয়ে গেল মলি। ঘরে ঢুকল গিলেস, চোখ মুখ কঠিন। কোনো অসুবিধে করলাম না তো? রেন বলল, রান্না শিখছিলাম। তাই? ন্যাকামি করার আর জায়গা পান না? খবরদার, আর রান্নাঘরের ধারে কাছে আসবেন না বলে দিলাম। কিন্তু কি বললাম শুনেছেন? আমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকবেন। আমি কিছুতেই চাই না ও খুন হয়ে যাক। আমিও চাই না, রেন বলল। ওর জন্য আমারও ভাবনা হচ্ছে। রেনের ইঙ্গিতটা বুঝেই যেন মুখ কালো করে ফেলল গিলেস। চোখ জ্বলে উঠল। ওকে নিয়ে ভাববার দায়িত্বটা আমার উপর ছেড়ে দিলে ভালো করবেন। আমার স্ত্রীর দেখাশোনার ভার আমি খুব নিতে পারব। যান এখান থেকে। মলি বলল, রেন চলে যান প্লিজ। ধীর পায়ে দরজার দিকে এগুলো রেন। দরজা খোলার আগে মলির দিকে ফিরে তাকিয়ে বলল, যাচ্ছি, তবে খুব বেশি দূরে যাব না আমি। আপনি বেরোবেন? চেঁচিয়ে উঠল গিলেস। হাসল রেন, ব্যঙ্গের হাসি। আয় আয় কমান্ডার। রেন বেরিয়ে গেল। জোরে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল দরজার পাল্লাটা। মলির দিকে ফিরল গিলেস। মলি, তোমার আক্কেল বুদ্ধি কি সবই খুইয়ে বসেছ? ভয়ানক এক উন্মাদ খুনির সঙ্গে একঘরে দরজা দিয়ে বসেছিলে। ও খুনি বলতে গিয়ে থেমে গেল মলি। কথা ঘুরালো। ও ভয়ানক নয়, আর হলেও ক্ষতি হতো না। সতর্ক ছিলাম আমি। তাছাড়া নিজেকে রক্ষা করার ক্ষমতা আমার আছে। শুকনো হাসি হাসল গিলেস। মিসেস বয়েলও এই কথাই বলেছিল। গিলেস, সরি, বেশি উত্তেজিত হয়ে পড়েছি। ওই শয়তানটাই দায়ী। ওর ভেতরে তুমি কি দেখলে বুঝতে পারছি না। ওর জন্য কষ্ট হচ্ছে আমার। একটা উন্মাদ খুনির জন্যে এত তাড়াতাড়ি এই ঘনিষ্ঠতা হলো কি করে? অকারণে মন ছোট করো না গিলেস। মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা হতে দেরি হয় না। আর সব ঘনিষ্ঠতার অর্থই খারাপ নয়। কিন্তু মাত্র 2 দিনে? নাকি অন্য কোনো ব্যাপার আছে? আগে থেকেই চিনতে না তো? হয়তো তুমি চিঠি লিখে ওকে এখানে আসতে বলেছ, দুজনেই পরামর্শ করেই। কি যাতা বলছো গিলেস? যাতা বলছি না। ক্রিস্টোফার রেন তোমার পুরনো প্রেমিক, আমাকে বলনি? সত্যি পাগল হয়ে গেছ তুমি। পাগল যদি হয়েই থাকি, সেটার মূলে তুমি। হয়তো বলবে, এখানে আসার আগে চিনতেই না রেনকে, জীবনে কখনো দেখইনি, এখানেই প্রথম পরিচয়। ওর মতো একটা আর্কিটেক্ট যে এরকম একটা অজায়গায় এসে উঠেছে, এটাই তো আশ্চর্য। মেজর মেটকাফ কিংবা মিসেস বয়েলের চেয়েও? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। কোথায় যেন পড়েছি, ওসব বিড়বিড় করা উন্মাদগুলোর মেয়ে মানুষের প্রতি বেজায় লোভ থাকে। এখন তো দেখছি সত্যি তাই। ওর সঙ্গে পরিচয় হলো কি করে? কতদিন ধরে চলছে এসব? বিশ্বাস করো গিলেস, এখানে আসার আগে কখনো চোখে দেখিনি ক্রিস্টোফার রেনকে। কদিন আগে তুমি লন্ডনে যাওনি? ওখানেই দেখা করেছ ওর সঙ্গে। তখনই তুমি ওকে এখানে আসার কথা বলেছ। তুমি ভালো করেই জানো গিলেস, গত কয়েক সপ্তাহ লন্ডনে যাইনি আমি। তাই? তুমি যে এতটা মিথ্যুক হতে পারো, কল্পনাও করিনি। পকেট থেকে রোমশ একটা দস্তানা বের করল গিলেস।
এটা পরেই গিয়েছিলে সেদিন, যেদিন আমি তারের জাল কিনতে সেলহ্যামে গিয়েছিলাম, তাই না? সেলহ্যামে যেদিন গিয়েছিলে তুমি, সেদিন আমি ওই গ্লাভস পরেছিলাম। গিলেসের চোখে চোখ রেখে বলল মলি। বাইরে বেরিয়েছিলাম। জানি, গায়ে যাওয়ার কথা বলে বেরিয়েছিলে। তাহলে গ্লাভসের ভিতর এটা এলো কি করে? লাল রঙের এক টুকরো কাগজ দেখালো গিলেস। বাসের টিকিট। চুপ করে রইল মলি। এক মুহূর্ত নীরবতা। তার মানে তুমি লন্ডনে গিয়েছিলে? আবার বলল গিলেস। বেশ। ঝটকা দিয়ে চিবুক ওপরে তুলল মলি। গিয়েছিলাম। ওই হারামজাদা ক্রিস্টোফার রেন্টার সঙ্গে দেখা করতে? না। তাহলে কেন গিয়েছিলে? সে কথাটা আপাতত তোমাকে আমি বলবো না। সময় নিচ্ছ চমৎকার একটা গল্প বানানোর জন্যে? তোমাকে ঘৃণা করতে ইচ্ছে করছে। আমারও করছে, গিলেস বলল। এই প্রথম মনে হচ্ছে আমি তোমাকে চিনি না, তোমার সম্পর্কে কিছুই জানি না। আমারও তাই মনে হচ্ছে। তুমি এখন আমার কাছে একজন অচেনা অদ্ভুত মানুষ, এমন একজন মানুষ যে আমাকে মিথ্যে কথা বলে। আমি মিথ্যে বলেছি? বলেছ। তোমার জাল কিনতে যাবার গল্পটা বানানো, সেদিন তুমি লন্ডনে গিয়েছিলে। ও, তাহলে আমাকে দেখেছ তোমরা, আর সেজন্যই আমাকে বিশ্বাস করো না? জীবনের কাউকেই কখনো বিশ্বাস করব না। দুজনের কেউই খেয়াল করল না ধীরে ধীরে খুলে যাচ্ছে দরজার পাল্লা। মৃদু কাশি দিয়ে জানান দিলেন পারাভিসিনি। অসময়ে ঢুকে পড়লাম, সরি, বিড়বিড় করে বললেন। যা বলছেন এগুলো কি আপনাদের মনের কথা, না ঝগড়ার সময় একে অন্যকে এক হাত নিচ্ছেন, প্রেমটা আরো গভীর করছেন? প্রেম? তীব্র ব্যঙ্গ গিলেসের কণ্ঠে। প্রেম আবার কোথায় দেখলেন? যা বলেছি ঠিকই বলেছি। পারাভিসিনি বললেন। আপনাদের মনের অবস্থা কেমন এখন জানি আমি। এই বয়স আমারও ছিল। এইসব আমিও করেছি। জানি কেমন লাগে। হ্যাঁ, যে জন্যে এসেছি বলি, ইন্সপেক্টর পাঠিয়েছে আমাকে। আমাদের সবাইকে ড্রয়িং রুমে জড়ো হতে বলেছে। মনে হচ্ছে কোনো আইডিয়া এসেছে তার মাথায়। থেমে আপন মনে বিড়বিড় করলেন। কোনো সূত্র খুঁজে পেলে অবাক হবার কিছু ছিল না, কিন্তু আইডিয়া, পুলিশ অফিসারের মাথায় আইডিয়া, লোকটাকে ঠিক বোঝা যাচ্ছে না। হয়তো অতিরিক্ত চালাক, নয়তো একেবারেই বোকা। তবে ভেবে ভেবে মগজের কোষগুলোকে একটু বেশি কষ্ট দেয়, তাতে কোনো সন্দেহ নেই। গিলেস, তুমি যাও, মলি বলল। আমার রান্না এখনো বাকি। আমি না থাকলেও চলবে ট্রটারের। রান্না? আজ কি রান্না হবে? অদ্ভুত ভঙ্গিতে লাফিয়ে কাছে চলে এলেন পারাভিসিনি। মুরগির কলচে রেঁধেছ কখনো? সুরের মাংসের কুচি দিয়ে প্রচুর সর্ষে মাখিয়ে? ওসব আজকাল তো তেমন পাওয়াই যায় না, গিলেস বলল। রাঁধবে কিভাবে? ওকে সাহায্য করতে থেকেই যাই আমি, কি বলেন? গিলেসের দিকে তাকিয়ে বললেন পারাভিসিনি। না, দরকার নেই, চলুন ড্রয়িং রুমে যাই। মৃদু হাসলেন পারাভিসিনি। আপনার স্বামী ভয় পাচ্ছেন, আমাকে আপনার সঙ্গে রেখে যেতে সাহস পাচ্ছেন না। একটু আগে না ঝগড়া করছিলেন? হাসিটা চওড়া হলো তার। কিন্তু আমাকে এতটা ভয় কেন? দেখে কি পাগল কিংবা খুনি মনে হচ্ছে? অস্বস্তি বোধ করছে মলি। মিস্টার পারাভিসিনি, কি যাতা? যাতা নয়, মিসেস ডেভিস। মাথা নাড়লেন পারাভিসিনি। মিস্টার গিলেস, আপনার কাছে প্রমাণ করব না ট্রটারের কাছে? কি প্রমাণ করবেন? আমি যে পাগল নই সেটা? আপনার ইচ্ছে। কাজটা করা যদিও খুব কঠিন, বিড়বিড় করলেন পারাভিসিনি। লোকে সহজে কোনো কথা বিশ্বাস করতে চায় না, গুনগুন করে উঠলেন তিনি। কুঁকড়ে গেল মলি। না না, মিস্টার পারাভিসিনি, প্লিজ, ওই ভয়ানক সুর না। কি করব? থ্রি ব্লাইন্ড মাইসের সুরটা মগজে ঢুকে গেছে আমার, কিছুতেই বেরোতে চায় না। সত্যি ভয়ানক সুর। কথাগুলো, চাষির বউ বাঁকা একটা ছুরি দিয়ে যেভাবে ইঁদুর ছানাগুলো লেজ কেটে দিল, বড় হয়ে ওরা তাকে কামড়ে প্রতিষেধ নিলে ওদের দোষ দেয়া যায় না। আর ছানাগুলো যদি মানুষের হয়, তাহলে তো কথাই নেই। থামুন প্লিজ, চুপ করুন, বাধা দিল মলি। এসব কথা বলতে একটু খারাপ লাগছে না আপনার? হাসছেন আবার। হয়েছে মলি, গিলেস বলল। যথেষ্ট পাগলামি হয়েছে, এবার এসো, সবাই ড্রয়িং রুমে যাই। ট্রটার নিশ্চয়ই অধৈর্য হয়ে উঠেছে। রান্না পরে করলেও চলবে, খাওয়ার চেয়ে এখন খুনিকে ধরা অনেক বেশি জরুরি। আপনার কথা মেনে নিতে পারলাম না, ইয়াংম্যান। পিছন থেকে লাফিয়ে হেঁটে দুজনকে অনুসরণ করলেন পারাভিসিনি। খাওয়ার জন্যেই বেঁচে আছি আমরা। খেতেই যদি না হতো, বাঁচার কি অর্থ থাকত বলতে পারেন? হলঘরে ওদের দেখা পেল ক্রিস্টোফার রেন।
একবার তাকিয়েই গিলেসের কড়া চাহনি থেকে চোখ ফিরিয়ে নিল। উদ্বিগ্ন চোখে দ্রুত একবার তাকালো মলির দিকে, কিন্তু বলি তার দিকে তাকালো না। সোজা সামনের দিকে তাকিয়ে হাঁটছে। এক সারিতে মিছিল করে এগিয়ে চলেছে ওরা। সারির পিছনে রয়েছেন পারাভিসিনি, সেই বিচিত্র ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে হাঁটছেন। ড্রয়িং রুমে ওদের জন্য অপেক্ষা করছে ট্রটার আর মেজর মেটকাফ। মুখ গোমরা করে রেখেছেন মেজর। ট্রটারের মুখ উজ্জ্বল, প্রাণশক্তিতে ভরপুর। সবাই এসেছেন? ট্রটার বলল, একটা বিশেষ পরীক্ষা করতে চাই আমি, আপনাদের সাহায্য দরকার। বেশিক্ষণ লাগবে? মলি জানতে চাইল। রান্নাঘরে কাজ পড়ে আছে আমার, শেষ না করলে খাওয়া জুটবে না। তাই তো, ট্রটার বলল, আমাদের খাওয়ানো আপনার দায়িত্ব, তবে কিছু কিছু সময় খাওয়ার চেয়েও জরুরি দায়িত্ব পড়ে যায়। এখন সমস্যা নেই আপনার। মিসেস বয়েলের মতো খাবার নিয়ে চেঁচামেচি করব না আমরা, দেরি হলে কিছু বলবো না। সত্যি সার্জেন্ট, মেজর বললেন। কথাটা স্পষ্ট করে বলতে পেরেছেন, যদিও আর একটু রেখে ডেকে বললে ভালো হতো। সরি মেজর, কিন্তু আমি চাই সবাই সহযোগিতা করুন আমাকে। আপনার স্কি পেয়েছেন? ট্রটারকে জিজ্ঞেস করল মলি। কঠোর হল ট্রটারের চোয়াল। না, পাইনি। তবে কাজটা কে করেছে জানি, কেন চুরি করেছে তাও জানি, তবে এ মুহূর্তে এসব নিয়ে আলোচনা করতে চাই না। প্লিজ, এক্ষুনি কিছু বলবেন না, পারাভিসিনি বললেন। রহস্যের সমাধান একে একে হওয়া উচিত। ক্লাইম্যাক্সে উঠতে উঠতে শেষ অধ্যায়টা শেষ করতে হবে। সব কথা একেবারে বলে ফেললে উত্তেজনা থাকে না, মজা নষ্ট হয়। এটা কোনো মজার খেলা নয় স্যার, গম্ভীর স্বরে বলল ট্রটার। তাই, ভুল বললেন। মজার খেলাই এটা, অন্তত একজনের কাছে তো বটেই। খুনি খুব উপভোগ করছে, বিড়বিড় করল মলি। সব কটা চোখ ঘুরে গেল তার দিকে। লাল হল মলির গাল। কথাটা আমার নয়, সার্জেন্ট ট্রটারের। ট্রটারকে খুশি মনে হল না। মিস্টার পারাভিসিনি শেষ অধ্যায়ের কথাটা খুব ভালো বলেছেন। রোমাঞ্চকর উপন্যাসের মতো, তবে এটা উপন্যাস নয়, কঠিন বাস্তব। আমারও ভালোই লাগছে, ঘাড় চুলকাচ্ছে ক্রিস্টোফার রেন। অবশ্য আঘাত যতক্ষণ অন্যের ওপর দিয়ে যাবে ততক্ষণই শুধু ভালো লাগবে। হয়েছে, বাধা দিলেন মেজর। এখন একটু চুপ করুন সবাই। সার্জেন্ট ট্রটার কিছু বলতে চান, তিনি কি করতে চান বলবেন। কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিল ট্রটার। একটু আগে আপনাদের বক্তব্য জেনেছি, ট্রটার বলল। মিসেস বয়েল খুন হবার সময় কে কোথায় ছিলেন জানিয়েছেন। মিস্টার রেন আর মিস্টার ডেভিস ছিলেন তাঁদের যার যার বেডরুমে। মিসেস ডেভিস ছিলেন রান্নাঘরে, মেজর মেটকাফ ছিলেন সেলারে, আর মিস্টার পারাভিসিনি এখানে এ ঘরেই ছিলেন। একটু থেমে আবার বলল সে, আপনারা বক্তব্য দিয়েছেন, কিন্তু ওগুলো খতিয়ে দেখার তেমন প্রয়োজন মনে করছি না। আপনাদের কথা সত্য হতে পারে, নাও হতে পারে, তবে এটা পরিষ্কার 5 জনের অন্তত একজন মিথ্যে কথা বলছেন। কে? একে একে সবার মুখের উপর নজর বোলাল সে। সবাই চুপ। 4 জন সত্যি বলেছেন, একজন মিথ্যা বলেছেন। সেই মিথ্যুক লোকটা কে? কে মিথ্যে বলেছে ধরার জন্যে একটা প্ল্যান করেছি আমি, আর সেটা জানতে পারলেই খুনিকে জানতে পারব। মিথ্যে বললেই সে যে খুনি হয়ে যাবে সেটা মনে হয় না আমার, গিলেস বলল। অন্য কারণে মিথ্যে বলতে পারে। আপনার সঙ্গে একমত হতে পারলাম না মিস্টার ডেভিস, কিন্তু আপনার ইচ্ছেটা কি? এই তো বললেন বক্তব্যগুলো খতিয়ে দেখার কোনো দরকার মনে করছেন না। না, তবে আমি চাই আবার একবার আগের অবস্থানে চলে যান সবাই, খুনের সময়টায় যে যেখানে ছিলেন। বাহ, চমৎকার, মেজর বললেন। রিকনস্ট্রাকশন অফ ক্রাইম, একেবারে বিদেশি আইডিয়া। রিকনস্ট্রাকশন অফ ক্রাইম নয় মেজর, কে কোথায় কোন অবস্থানে ছিলেন জানতে চাইছি শুধু। জেনে কি হবে? মাফ করবেন, ঠিক এই মুহূর্তে সব জানাতে রাজি নই। তার মানে? মলি বলল, একটু আগের নাটকটার পুনরাভিনয় করাতে চাইছেন? অনেকটা তাই, মিসেস ডেভিস। আবার চুপ হয়ে গেল সবাই, অস্বস্তি বোধ করছে কেউ কেউ। ফাঁদ, ভাবছে মলি। নিশ্চয়ই এটা একটা ফাঁদ, কিন্তু বুঝতে পারছি না কিভাবে। হাসি হাসি মুখ ট্রটারের, নিশ্চিত একটা ভাব। চোরা চোখে তার দিকে তাকাচ্ছে সবাই, বোঝার চেষ্টা করছে হয়তো কিছু। হঠাৎ তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল ক্রিস্টোফার, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে কি বের করার চেষ্টা করছেন আপনি। পুরো ব্যাপারটাই অহেতুক হয়রানি মনে হচ্ছে আমার কাছে। তাই নাকি মিস্টার রেন? নিশ্চয়ই, বলল বটে, কিন্তু ক্রিস্টোফারের গলায় আগের মতো জোর নেই। ঠিক আছে, যা বলবেন করব, সহায়তা করব আমরা, যা করছিলাম ঠিক তাই করব। হ্যাঁ, ঠিক তাই করতে হবে।
কেমন অনিশ্চিত শোনালো মেজর মেটকাফের গলা। মেজরের দিকে তাকালো ট্রটার, তারপর পারাভিসিনির দিকে। পিয়ানো বাজাচ্ছিলেন আপনি? ঠিক কিভাবে বসেছিলেন? কিভাবে কি সুর বাজাচ্ছিলেন দেখাবেন আমাদেরকে? নিশ্চয়ই, মাই ডিয়ার সার্জেন্ট। লাফিয়ে হেঁটে আস্তে আস্তে এগিয়ে গেলেন পারাভিসিনি। বড় পিয়ানোটার সামনে রাখা টুলে গিয়ে বসলেন। পিয়ানোর মাস্টার এখন খুনে সহায়তা করতে একটু সুর বাজাচ্ছে, নাটকীয় ভঙ্গিতে বললেন তিনি। দর্শকদের দিকে চোখ ফিরিয়ে হাসলেন। তারপর তাকালেন কিবোর্ডের দিকে। একটা কিতে আঙুল রাখলেন, চাপ দিলেন, বেজে উঠল পিয়ানো। একে একে কি টিপে চললেন পারাভিসিনি। থ্রি ব্লাইন্ড মাইসের সুর বাজতে থাকল। হালকা নরম সুর মস্ত ঘরটায় কেমন এক ধরনের অসহ্য পরিবেশ সৃষ্টি করে চলল। থ্যাংক ইউ মিস্টার পারাভিসিনি, ট্রটার বলল। ধরে নিচ্ছি আগেরবারও আপনি ঠিক এভাবেই বাজাচ্ছিলেন। ধরে নেয়ার কিছু নেই ইন্সপেক্টর, আগেরবারেও ঠিক এমনইভাবে বাজিয়েছি 3 বার। মলির দিকে ফিরল ট্রটার। মিসেস ডেভিস, আপনি পিয়ানো বাজাতে জানেন? জানি। মিস্টার পারাভিসিনির মতো সুরটা বাজাতে পারবেন? ঠিক একই ভঙ্গিতে, একই পর্দায়? পারব। তাহলে পিয়ানোতে বসবেন প্লিজ। আমি ইশারা করলেই বাজাতে শুরু করবেন। ট্রটার আসলে কি চায় বুঝতে পারছে না মলি। অবাক লাগছে, কিন্তু কথা না বাড়িয়ে এগিয়ে গেল পিয়ানোর দিকে। টুলটা পিছনে ঠেলে উঠে দাঁড়ালেন পারাভিসিনি। তীক্ষ্ণ গলায় প্রতিবাদ জানালেন, কিন্তু সার্জেন্ট, ঠিক আগের বারের মতো তো ঘটছে না ব্যাপারটা। তখন এখানে আমি বসে বাজাচ্ছিলাম। বাধা দিল ট্রটার। আগের ঘটনা নিয়ে নাটকটা অভিনীত হবে, কিন্তু চরিত্রগুলো যে সব এক জায়গায় থাকবে তা তো বলিনি। তাহলে মিসেস বয়েলকে পাবেন কোথায়? ব্যাপারটা বোধগম্য হচ্ছে না আমার কাছে, গিলেস বলল। এত না বোঝার কি আছে? আপনারা যেসব বক্তব্য দিয়েছেন তার সত্যতা যাচাই করতে যাচ্ছি, বিশেষ করে একজনের বক্তব্য। এখন আপনাদেরকে যেখানে যেতে বলবো যাবেন দয়া করে। মিসেস ডেভিস, আপনি এখানেই থাকবেন, পিয়ানো বাজাবেন। মিস্টার রেন, আপনি যাবেন রান্নাঘরে। দেখুন মিসেস ডেভিসের রান্নার কাজ কিছুটা এগিয়ে রাখতে পারেন কিনা। মিস্টার পারাভিসিনি, আপনি মিস্টার রেনের শোবার ঘরে যান। শীষ দিয়ে আপনার সঙ্গীতের বিদ্যা জাহির করবেন। আগেরবারের মতো একই পর্দায় থ্রি ব্লাইন্ড মাইসের সুরে শীষ দেবেন। মেজর মেটকাফ, আপনি মিস্টার ডেভিসের বেডরুমে যান। টেলিফোন লাইন পরীক্ষা করুন। আর আপনি মিস্টার ডেভিস, আলমারি পরীক্ষা করুন গে। ওখান থেকে সেলারে নামবেন, মেজর মেটকাফের মতো। এক মুহূর্ত চুপচাপ থাকার পর পায়ে পায়ে দরজার দিকে এগুলো 4 জন লোক। পিছন থেকে ওদেরকে অনুসরণ করল ট্রটার। বেরিয়ে যাবার আগে কাঁধের ওপর দিয়ে ফিরে তাকালো। 1 থেকে 50 গুনুন মিসেস ডেভিস, তারপর বাজানো শুরু করুন। বেরিয়ে গেল সে। দরজা বন্ধ হওয়ার আগের মুহূর্তে পারাভিসিনির তীক্ষ্ণ গলা কানে এলো মলির। বাচ্চাদের মতো লুকোচুরি খেলা যে পুলিশেরা এত পছন্দের জানতাম না। 48, 49, 50 গোনা শেষ করল মলি। বাজানো শুরু করল। ঘরের বাতাসে ছড়িয়ে পড়ল হালকা মৃদু সুর। নিষ্ঠুরভাবে প্রতিহত হচ্ছে যেন ঘরের দেয়ালে দেয়ালে। থ্রি ব্লাইন্ড মাইস, সি হাউ দে রান। হৃৎপিণ্ডের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে, অনুভব করছে মলি। পারাভিসিনির কথাগুলো মনে পড়ছে। ধারালো ছুরি দিয়ে ইঁদুর ছানাগুলোর লেজ কেটে দিয়েছিল চাষির বউ। ওপর থেকে হালকা পর্দায় ভেসে আসছে একটা সুর। শীষ দিচ্ছেন পারাভিসিনি। ক্রিস্টোফার রেনের চরিত্রে অভিনয় করছেন এখন তিনি। কিন্তু কেন? কি দরকার ছিল এসবের? ফাঁদটা কোথায়? গণ্ডগোল একটা নিশ্চয়ই আছে, কিন্তু ঠিক কোনখানে বুঝতে পারছেন না মলি। ঘাড়ের ওপর এক ঝলক ঠান্ডা হাওয়ার পরশ লাগল। নিশ্চয়ই দরজা খুলে গেছে, ঘরে ঢুকেছে কেউ। ঝট করে ঘাড় ঘুরালো মলি। কই, কেউ তো নেই। অস্বস্তি বোধ করল সে, ভয় পেল। মনে হচ্ছে ধীর পায়ে এগিয়ে আসছে যেন কোনো অশরীরী। বাতাসে মিশে নিজেকে অদৃশ্য করে দিয়ে এগিয়ে আসছেন যেন মিস্টার পারাভিসিনি। লাফিয়ে লাফিয়ে, দুহাত সামনে বাড়িয়ে, কুৎসিত ভঙ্গিতে বাঁকানো আঙুলগুলো গলা টিপে ধরতে আসছেন। কি থেকে আঙুলগুলো প্রায় উঠে চলে এসেছিল মলির। এই সময় কথাটা মনে পড়ল। মিস্টার পারাভিসিনির বাজনা কেউ তখনও শুনতে পায়নি। এটাই কি ফাঁদ? কে জানে, হয়তো পিয়ানো বাজাননি তিনি, হয়তো ড্রয়িং রুমে ছিলেন না, ছিলেন লাইব্রেরিতে। মিসেস বয়েলকে খুন করেছিলেন। মলিকে পিয়ানো বাজাতে বলায় স্পষ্ট বিরক্তি ফুটেছিল পারাভিসিনির মুখে। খুবই মৃদু পর্দায় বাজিয়ে শুনিয়েছিলেন তিনি। এতই মৃদু শব্দ বাইরে থেকে শোনা যাওয়ার কথা নয়। তিনিও চেয়েছিলেন যাতে বাইরে থেকে শোনা না যায়, নইলে ধরা পড়ে যাবেন। মলিও আস্তেই বাজাচ্ছে, বাইরে থেকে শোনা যাচ্ছে না নিশ্চয়ই।
তাহলে ট্রটার কি করে জানবে পারাভিসিনি মিথ্যে বলেছে? আস্তে করে খুলে গেল ড্রয়িং রুমের দরজা। প্রায় লাফিয়ে উঠল মলি। চিৎকার করতে মুখ খুলেই থেমে গেল। পারাভিসিনি নয়, সার্জেন্ট ট্রটার। থ্যাংক ইউ মিসেস ডেভিস, ট্রটার বলল, আত্মতৃপ্তি আর আত্মবিশ্বাসে ভরা ভঙ্গি। কি থেকে আঙুল সরালো মলি। যা চেয়েছেন পেয়েছেন? পেয়েছি, খুশি খুশি গলা ট্রটারের। যা চেয়েছি পেয়েছি। কে? আপনি জানেন না মিসেস ডেভিস? আসলে আপনি খুব বোকা। তৃতীয় শিকারটাকে পেতে সাহায্য করেছেন আপনি। ভীষণ বিপদে পড়বেন বুঝতেও পারেননি। কি বলছেন আপনি? সত্যি কিছু বুঝতে পারিনি। বলতে চাইছি, খুব সহজ করে দিয়েছেন আমার কাজ, যেমন করেছিলেন মিসেস বয়েল। বুঝলাম না। নিশ্চয়ই বুঝেছেন। লংরেজ ফার্ম কেসের কথা যখন প্রথম বলেছি, তখন থেকেই টানাপোড়েন চলেছে আপনার মনে। মিসেস বয়েল বিলেটিং অফিসার ছিল, আপনি বলেছেন। আপনাদের দুজনের বাড়ি একই অঞ্চলে। কাজেই তৃতীয় শিকারটা কে বুঝতে অসুবিধা হয়নি আমার। বুঝতে পারবো না দেখে কি এতটা বোকা মনে হয় আমাকে? নিচু গলায় মলি বলল, আপনি বুঝতে পারছেন না, আমি আসলে মনে করতে চাইনি। খুব বুঝেছি। আচমকা বদলে গেল ট্রটারের কণ্ঠস্বর। কঠিন হয়ে উঠল। বিয়ের আগে আপনার বদবি ওয়েট রাইট ছিল, তাই না? হ্যাঁ। দেখে যতটা মনে হয় আপনার বয়স তার চেয়ে বেশি। 1940 সালে যখন ঘটনাটা ঘটে, আবিভেলে স্কুল টিচার ছিলেন আপনি। না। হ্যাঁ ছিলেন মিসেস ডেভিস। আমি বলছি ছিলাম না। মৃত্যুর আগে বাচ্চাটা একটা চিঠি পাঠাতে পেরেছিল আপনার কাছে। সাহায্য চেয়েছিল। টিচারের করুণা ভিক্ষা করেছিল। টিচারেরও একটা দায়িত্ব ছিল। একটা ছেলে হঠাৎ কেন স্কুলে আসছে না, খোঁজখবর নেওয়া উচিত ছিল। আপনি নেননি। ছোট ছেলেটার সাহায্য চেয়ে পাঠানো চিঠিকে সরাসরি অবজ্ঞা করেছেন আপনি। বুঝেছি। গাল জ্বলছে মলির। আপনি আসলে আমার বোনের কথা বলছেন। স্কুল মিস্ট্রেস ছিল। চিঠিটাকে অবজ্ঞা করেনি আমার বোন। কি করবে, তখন সে অসুস্থ, নিউমোনিয়ায় ভুগছে। বাচ্চাটা মারা যাবার পর চিঠিটা তার চোখে পড়ে। ঘটনাটা ভীষণ নাড়া দিয়েছিল তাকে। বাচ্চাটার মৃত্যুর ব্যাপারে কোনো হাত ছিল না তার। শুনে আমারও খুব খারাপ লেগেছিল। এতই খারাপ, দুনিয়ার মানুষের উপরই বৃতৃষ্ণা জন্মে গিয়েছিল। চোখের উপর উঠে গেল মলির হাত। চোখ ঢাকল। আবার সরিয়ে নিলে দেখল তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ট্রটার। ও, তাহলে আপনার বোন? মৃদুস্বরে বলল সে। অদ্ভুত হাসি ফুটল মুখে। তাতে কিছু এসে যায় না, যায় কি? আপনার বোন আমার ভাই। পকেট থেকে কি যেন বের করল সে। হাসিটা লেগেই রয়েছে মুখে। ট্রটারের হাতের জিনিসটার দিকে তাকিয়ে আছে মলি। আমি জানতাম পুলিশের কাছে রিভলভার থাকে না। ঠিকই জানেন, ট্রটার বলল। কিন্তু মিসেস ডেভিস, আমি পুলিশ নই। জিম, জর্জের ভাই। গায়ের ফোন বক্স থেকে আমি সেদিন ফোন করে বলেছিলাম আমি পুলিশ। মিথ্যে নাম বলেছিলাম, সার্জেন্ট ট্রটার। এখানে পৌঁছে আগে টেলিফোন লাইনটা কেটেছি, যাতে আপনারা পুলিশ স্টেশনে ফোন করে কোনোরকম খোঁজখবর নিতে না পারেন। মলি দেখল তার বুক বরাবর তাকিয়ে আছে রিভলভারের নল। নড়বেন না মিসেস ডেভিস। চাপা ফিসফিসে কঠিন কণ্ঠে বলল ট্রটার নামধারী জিম। চেঁচাবেন না, গুলি খাবেন তাহলে। হাসি মুছেনি মুখ থেকে। হাসিটা কেমন অস্বাভাবিক লাগছে মলির কাছে। গলার স্বরটাও স্বাভাবিক নয়। হ্যাঁ, আবার বলল জিম। আমি জর্জ, জর্জির ভাই। ও মারা গিয়েছিল লংরিজ ফার্মে। ওই হারামি মেয়ে মানুষটা আমাদেরকে মরতে পাঠিয়েছিল ওখানে। চাষির বউ আমাদের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করেছে। আপনারাও আমাদের সাহায্য করেননি, বরং 3টে অসহায় ইঁদুরছানার লেজ কাটতে চাষির বউকে সহযোগিতা করেছিলেন। নাক কুচকাল জিম। আর্মিতে ঢুকেছিলাম। ওখানে ওরা যথেষ্ট বিরক্ত করেছে আমাকে। আমার পিছনে ডাক্তার লিলিয়ে দিয়েছে, পালাতে বাধ্য করেছে। ভয় পাচ্ছিলাম আমাকে খুঁজে বের করে আবার নিয়ে গিয়ে আটকে ফেলবে ওরা। যা করতে চাই করতে দেবে না। কিন্তু এখন তার ছোট নই, বড় হয়েছি, তাই ধরতে পারিনি। বড়দের আমি দেখতে পারি না, ওরা যা ইচ্ছে তাই করে। তুমুল গতিতে ভাবনা চলছে মলের মাথায়। কথা বলাতে হবে উন্মাদটাকে, আটকে রাখতে হবে। এমন কিছু করা চলবে না যাতে ও গুলি করে বসে। কিন্তু এসব করে লাভটা কি হচ্ছে? মলি বলল, বাঁচতে তো পারবেন না, এখান থেকে বেরোবেন কিভাবে? জিমের মুখ কালো হয়ে গেল। কেউ আমার স্কিল লুকিয়ে ফেলেছে, এখনও খুঁজে পাইনি। কিন্তু খুব অসুবিধে হবে না। এই রিভলভারটা আপনার স্বামীর। ওর ড্রয়ার থেকে চুরি করেছি। সবাই জানবে আপনার স্বামী আপনাকে খুন করেছে। আর তারপরও যদি ধরা পড়ি, দুঃখ নেই, আমার কাজ আমি শেষ করেছি। কি মজাই না পেয়েছি। লন্ডনে সেই মেয়ে মানুষটা
আমাকে দেখে যা চেহারা করেছিল যদি দেখতেন, আর আজ সকালে করল আরেকজন, মিসেস বয়েল। হা হা হা। আপন মনে হেসে চলল সে। হঠাৎ শোনা গেল শীষ। থ্রি ব্লাইন্ড মাইসের সুরে শীষ দিচ্ছে কেউ। চোখ ফেরালো জিম। মলির দিক থেকে সামান্য সরে গেল রিভলভারের মুখ। চেঁচিয়ে উঠল একটা কণ্ঠ, বসে পড়ুন মিসেস ডেভিস, বসে পড়ুন। ঢপ করে মেঝেতে পড়ল মলি। দরজার দিকের একটা সোফার পেছন থেকে লাফ দিলেন মেজর মেটকাফ। লাফ দিয়ে প্রায় উড়ে এসে পড়লেন জিমের ওপর। ট্রিগারের চাপ লেগে গুলি বেরিয়ে গেল। লাগলো দেয়ালে ঝোলানো একটা অয়েল পেন্টিংয়ে। ছিদ্র হয়ে গেল ছবিতে আঁকা মিসেস অ্যামোরির বুক। মুহূর্তে ছুটে এলো সবাই। গিলেস, রেন, পারাভিসিনি। কঠিন হাতে জিমের কবজি ধরে রেখেছেন মেজর মেটকাফ। রিভলভারটা কেড়ে নিয়েছেন আগেই। মলিকে বললেন, আপনি যখন পিয়ানো বাজাচ্ছিলেন দরজা খুলে পা টিপে টিপে ঘরে ঢুকেছিলাম। লুকিয়ে পড়েছিলাম ওই সোফার আড়ালে। প্রথম থেকে আমার সন্দেহ হচ্ছিল পুলিশের লোক নয়, কারণ আমি পুলিশ ইন্সপেক্টর ট্যানার। মেজর মেটকাফের সঙ্গে বন্দোবস্ত করে মেটকাফ সেজে এসেছি। স্কটল্যান্ড ইয়ার্ড আশঙ্কা করেছিল কিছু একটা ঘটবে এই মংসেল ম্যানরে, তাই আমাকে পাঠানো হয়েছে। শান্ত হয়ে দাঁড়িয়ে আছে জিম। হাত ছাড়ানোর চেষ্টা করছে না। ইন্সপেক্টর বললেন, তুমি এসো আমার সঙ্গে, কেউ কিছু করবে না। বাচ্চা ছেলের মতো আদুরে গলায় বলে উঠল জিম, জর্জি রাগ করবে না তো? না, রাগ করবে না। গিলেসকে পাশ কাটানোর সময় ওর দিকে তাকিয়ে নিচু স্বরে ট্যানার বললেন, বদ্ধ উন্মাদ হয়ে গেছে বেচারা। জিমকে নিয়ে বেরিয়ে গেলেন ইন্সপেক্টর। রেনের বাহুতে হাত রাখলেন পারাভিসিনি। এসো, তুমি এসো আমার সঙ্গে। গিলেস আর মলিকে দেখালেন, এদের কথা বলতে দাও। বেরিয়ে গেল দুজনে। পরস্পরের দিকে তাকালো মলি ও গিলেস। তারপর ছুটে এলো, জড়িয়ে ধরল একে অন্যকে। ডার্লিং। আবেগে জড়ানো গলায় গিলেস বলল, তোমার কোথাও লাগেনি তো? ব্যথা দেয়নি তো জানোয়ারটা? না না, আমি ভালোই আছি, কোথাও লাগেনি। গিলেস, খুব খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে। আমি ভেবেই বসেছিলাম লন্ডনে গিয়ে খুন করে এসেছ তুমি। আগামীকাল আমাদের বিবাহবার্ষিকী, তোমার জন্য একটা উপহার আনতে গিয়েছিলাম। ভেবেছিলাম শেষ মুহূর্তে তোমাকে দেখে চমকে দিব। কি আশ্চর্য, আমিও একই কারণে লন্ডনে গিয়েছিলাম। অথচ তোমার সঙ্গে কি ব্যবহারটাই না করলাম। তোমার চরিত্রে দোষ দিলাম। পাগল হয়ে গিয়েছিলাম। মাফ করে দাও আমাকে ডার্লিং। দরজা খুলে গেল। ঘরে ঢুকলেন পারাভিসিনি। গলা খাঁকারি দিলেন। হাসি একান ওকান হয়ে গেছে। আবার বাগড়া দিলাম, পারাভিসিনি বললেন। তোমাদের মুহূর্তটাই মাটি করে দিলাম, কিন্তু না এসে উপায় ছিল না। বাইরে পুলিশের জিপ দাঁড়িয়ে আছে, বরফের মধ্যে কিভাবে এসে হাজির হয়েছে জানি না। মেজর মেটকাফের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তার বস। আমাকে একটা লিফট দিতে রাজি করিয়েছি ওদের। মলির কাছে এসে দাঁড়ালেন তিনি। কানের কাছে ফিসফিস করে বললেন, শীঘ্রই আবার তোমাদের জ্বালাতে আসব। এবার আর খালি হাতে আসব না। টার্কি, হ্যাম, ফরাসি সর্ষে সব নিয়ে আসব। তোমার জন্যে একজোড়া মোজা আনব। কিছু একটা উপহার তো দিতে হয়। গিলেসের দিকে তাকিয়ে বললেন, মিস্টার ডেভিস, হলের টেবিলে বিলের চেক চাপা দিয়ে রেখে এসেছি। মলির একটা হাত তুলে নিয়ে উল্টো পিঠে চুমু খেলেন তিনি। হাতটা ছেড়ে দিয়ে আর কিছু না বলে ঘুরে দাঁড়ালেন। বিচিত্র ভঙ্গিতে লাফাতে লাফাতে এগুলেন দরজার দিকে। মোজা, বিড়বিড় করল মলি। টার্কি, হ্যাম, সরিষা। নিজেকে কি মনে করে পারাভিসিনি? সান্তাক্লজ? সান্তাক্লজের একেবারে উল্টোটাও হতে পারে, মন্তব্য করল গিলেস। দরজায় উকি দিল ক্রিস্টোফার রেন। মাই ডিয়ার্স, নাক গলাচ্ছি। রান্নাঘর থেকে বিশ্রী পোড়া একটা গন্ধ আসছে। গিয়ে দেখব কিছু করতে পারি কি না। আমার পাই, আঁতকে উঠল মলি। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। শুনছিলেন আগাথা ক্রিস্টির সাসপেন্স থ্রিলার মাউস ট্র্যাপ। পড়ছিলাম এর তৃতীয় ও শেষ পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেল শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।